রাঙামাটিতে ভারী বর্ষণে পাহাড় ধসে ১০ জন নিহত, নিখোঁজ বেশ কয়েকজন। খাগড়াছড়িতে তলিয়ে গেছে ৩৫টি গ্রাম। রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা বিদেশিদের ভিসা জটিলতার অবসানের আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তদন্ত শুরুর বিষয়ে আইসিসিতে বাংলাদেশের অভিমত জমা। ইউনাইটেড হাসপাতাল ছাড়া আর কোথাও চিকিৎসা নিতে রাজি হননি বেগম জিয়া, এ কারণেই নেওয়া হয়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালেন আইজি প্রিজন। ঈদযাত্রার আগাম টিকিটে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। বৃষ্টিতে রেল লাইনে পানি ওঠায় চট্টগ্রামে শিডিউল বিপর্যয়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। এবং সিঙ্গাপুরে ট্রাম্প কিম ঐতিহাসিক শীর্ষ বৈঠক শেষ, প্রত্যাশার চাইতেও সফল দাবি ট্রাম্পের। কিছুক্ষণ পর যৌথ সংবাদ সম্মেলন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। রাঙামাটিতে ভারী বর্ষণে পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। গতরাতে নানিয়াচর উপজেলার পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নানিয়াচর উপজেলা চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানান, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নানিয়াচর উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে বুরঘাট ইউনিয়নের ধরমপাশা কারবারি পাড়ার স্মৃতি চাকমা ও তার ছেলে আইয়ুব দেওয়ান নিহত হন। এছাড়া শিয়াল্লাপাড়া, বড়পুল পাড়া, হাতিমারা সহ বেশ কয়েকটি এলাকায় আরও ৬ জন নিহত সহ কয়েকজন নিখোঁজের খবরও পাওয়া গেছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে বলেও জানান তিনি। এদিকে দুদিনের টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে খাগড়াছড়ির ৩৫টি গ্রাম। এতে জেলার সঙ্গে ঢাকা সহ চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার রাত থেকে জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। রোববার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয় পার্বত্য জেলা খাগড়াছড়িতে। দিনরাত অবিরাম বৃষ্টিতে খরস্রোতা চেঙ্গি নদীর পানি বেড়ে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, ফসলি জমি ও বসতবাড়ি। সদরের বাস টার্মিনাল, ফরেস্ট রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহ অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। এতে চরম বিপাকে পড়েছেন পানিবন্দী মানুষ। বাসাবাড়িতে পানি উঠে যাওয়ায় গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা বিদেশি নাগরিকদের ভিসা জটিলতা নিরসন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কানাডায় স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমারে নিযুক্ত দেশটির বিশেষ দূত বব রে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। স্থানীয় সময় সকালে টরন্টোর হোটেল কার্ল রিজে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারে নিযুক্ত কানাডার বিশেষ দূত বব রে। আনুষ্ঠানিক এই বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডা বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে বব রে বিদেশি নাগরিকদের ভিসা জটিলতার কথা উল্লেখ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, প্রয়োজনে রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত বিদেশি নাগরিকদের ভিসার ক্যাটাগরিতে পরিবর্তন নিয়ে আসার কথা বলেছেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সাসকাচুয়ান প্রদেশের উপপ্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন তারা। বৈঠক শেষে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বের করে দেয়া এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তদন্ত শুরুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিজেদের অভিমত জমা দিয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার বরাবর গোপন এই অভিমত জমা দেওয়া হয়। আইসিসির প্রাক বিচারিক শুনানির অনুরোধে সাড়া দিয়ে 11 জুন নির্ধারিত সময়সীমার মধ্যেই অভিমত জমা দিল বাংলাদেশ। আগামী 20 জুন আইসিসির প্রাক বিচারিক আদালতে এ বিষয়ে শুনানি শুরুর কথা রয়েছে। এর আগে গত 9 এপ্রিল রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় 11 জুনের মধ্যে গোপনে কিংবা প্রকাশ্যে এ বিষয়ে বাংলাদেশের পর্যবেক্ষণ জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। ইউনাইটেড হাসপাতাল ছাড়া আর কোথাও চিকিৎসা নিতে রাজি হননি বেগম খালেদা জিয়া। এ কারণে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন। সকালে কারা অধিদপ্তরের সামনে সাংবাদিকদের তিনি কথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা ছিল।
সেজন্য সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করে কারা কর্তৃপক্ষ। তবে বেগম জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে শারীরিক পরীক্ষা করাবেন না বলে জানিয়ে দেন কারা কর্তৃপক্ষকে। এদিকে বেগম জিয়াকে মেডিকেলে নিয়ে যেতে কারা ফটক ও হাসপাতাল এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছিলেন 5 জুন মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন বেগম জিয়া। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 5 বছরের সাজা দেন আদালত। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। আমাদের সিদ্ধান্ত ছিল যে আজকে 11টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে যেটা আছে সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল। সম্পূর্ণ পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম, কিন্তু উনি যেতে অনীহা প্রকাশ করেছিলেন। উনি বলেছেন যে উনি ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নেবেন না। বাকি আমরা চেষ্টা করব, উনি যদি কখনো ওনার মত পরিবর্তন করেন আমরা অবশ্যই বিএসএমইউতে নিয়ে যাবো। সময় সংবাদ আরো থাকছে। মুন্সিগঞ্জে বিশাখা প্রকাশনের মালিক বাচ্চুকে প্রায়ই হুমকি দেওয়া হতো ফেসবুকে, অভিযোগ স্বজনদের। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল কার্যক্রম। কাল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন 3 সিটির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ নিয়ে বৈঠক চলছে নির্বাচন কমিশনে। এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। বেলায়েত। শাফিন, আপনি জানেন যে গত 29শে মে বরিশাল, রাজশাহী, সিলেট এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছিল যে আগামী 30 জুলাই এই 3টি সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে সেটি আসলে আনুষ্ঠানিক তফসিল ছিল না, মূলত আগামীকাল থেকেই আনুষ্ঠানিক তফসিলের কার্যক্রম শুরু হবে। তো সেই হিসেবে কিন্তু এই 3টি সিটিতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করবেন সেই বিষয়টিও নির্ধারিত ছিল না। মূলত আজকে যেই 11:30টার পর থেকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে যে কমিশন সভা শুরু হয়েছে, সেই সভা থেকে এই সিদ্ধান্তটি আসতে পারে যে এই 3টি সিটি কর্পোরেশনে কারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর বাইরে আপনাকে একটু জানিয়ে রাখছি যে আগামীকাল থেকে নির্বাচনের পুরো বিষয়টি যেহেতু শুরু হবে, যে সম্ভাব্য প্রার্থী যারা তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রমটিও কালকে থেকে শুরু হবে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের বৈঠকে, যে বৈঠকটি চলছে সেই বৈঠকে আলোচনা হচ্ছে। আরেকটা বিষয়ে আরও গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে আগামী 26শে জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে আপনি জানেন যে রংপুর নির্বাচনে সর্বশেষ 1টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হয়েছিল এবং খুলনা সিটি কর্পোরেশনে 2টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হয়েছিল। গাজীপুরে 6টি কেন্দ্র এবং তার অধিক কেন্দ্রে ইভিএম ব্যবহার করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এর বাইরে গুরুত্বের সঙ্গে আরেকটা বিষয় আলোচনা হচ্ছে যে নিবন্ধিত রাজনৈতিক দল যে সমস্ত আছে সেগুলো নিয়ে এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে আলোচনা হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে যেই সর্বশেষ বিবেচনায় যে 47টা দল ছিল, এর মধ্যে কিন্তু 45টা দলকে নামঞ্জুর করে দেওয়া হয়েছে, 2টি দলকে বিবেচনা রাখা হয়েছে। এর বাইরে তৃণমূল, বিএনপি, ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন যেই দলটি রয়েছে সেই দলের আবেদন গ্রহণ করা হবে কি হবে না এ নিয়ে একটা আদালতের নির্দেশনা ছিল, সেই নির্দেশনার বিষয়ে আজকে আলোচনা হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে 40টা, সেই 40টা রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ঘোষণা আজকের বৈঠকের পর আসতে পারে। তো এই ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। শাফিন। দর্শক, সহকর্মী বেলায়েত হোসেন জানাচ্ছিলেন নির্বাচন কমিশন সচিবালয় থেকে সেখানকার সবশেষ খবর। ঈদকে সামনে রেখে সড়ক পথে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। মহাসড়কের অবস্থা জানতে চলে যাব সহকর্মী রাশেদ লিমনের কাছে। তিনি আছেন গাজীপুরের চন্দ্রা এলাকায়। রাশেদ। শাফিন, এই মুহূর্তে আসলে বলতে গেলে যে সড়ক পথের যে চাপ, সেই চাপটা কিন্তু কিছুটা কমে এসেছে। আমরা সকালবেলা কিন্তু দেখেছি, আজকে সকালে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে সকালে কিন্তু বলা যায় হঠাৎ করেই কিন্তু সড়ক পথে যে বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আমি রয়েছি, এই মহাসড়ক উত্তরবঙ্গে যে গাড়ির চাপ, সেই চাপটা কিন্তু বেড়ে গিয়েছিল। এরপরে কিন্তু আমরা দেখলাম 12টার পরে কিছুটা গাড়ির চাপ কমেছে। মূলত আজকেও কিন্তু বেশ কয়েকটি অফিস আদালত খোলা আজকেও, এবং এরপরে আগামীকালকে যেহেতু বন্ধ রয়েছে, স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে আজকে দুপুরের পরে অর্থাৎ 3টার পরে কিন্তু আবার এই যে চাপটা, সেই চাপটা বাড়বে এবং সেক্ষেত্রে এই রাস্তাও যে গাড়ির চাপ, সেই চাপটা বাড়বে। এবং সকালবেলা যখন আমি যেমনটি বলছিলাম, সকালবেলা গাড়ির সংখ্যা বেড়েছিল বা সকালবেলা ঘরমুখী মানুষের ভিড়টা একটু বেশি ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু
অল্প সময়ের জন্য হলেও কিন্তু আমরা যানজট দেখেছি কিন্তু সে সময় কিন্তু আমরা বিশেষ করে বোটল নেক এরিয়াগুলো যেগুলো রয়েছে অর্থাৎ যে জায়গাগুলো হঠাৎ করেই বড় রাস্তা হঠাৎ করে যেখান থেকে শুরু হয়ে গেছে, যেমন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেন হঠাৎ করে যেখানে 2 লেন হয়ে গেছে, বা যেখানে 4 লেনের পরে সিঙ্গেল ব্রিজ রয়েছে, এইসব জায়গায় কিন্তু গাড়ির চাপের কারণে হঠাৎ করে একটা জট সৃষ্টি হয়েছিল। এবং এরকম প্রায় 9 থেকে 10টি পয়েন্ট রয়েছে এই চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত। তো বেশ কয়েকটি পয়েন্টে তখন এই ঝামেলাটা হয়েছিল, বিশেষ করে রেল ক্রসিং, মির্জাপুর যে রেল ক্রসিং সেখানেও একটু ঝামেলা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে আসলে ট্রাফিক পুলিশ যারা রয়েছে, বিশেষ করে হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে কিন্তু আমরা দেখেছি খানিক সময়ের মধ্যেই তারা সেই যে যানজটটা বেঁধেছিল সেটা আসলে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। এবং আমরা কিন্তু দেখছি যে এই ক্ষেত্রে যারা যাত্রী রয়েছেন, যারা বাড়ি ঘরমুখে মানুষ রয়েছেন, তারা কিন্তু এই সময়টা কিছুটা অস্বস্তিতে ছিলেন, কিছুটা শঙ্কা ছিল যে আসলে তাদের এই যে বাড়ি ফেরা কতখানি স্বস্তিদায়ক হবে। তবে এক্ষেত্রে এখানে এই রুটে যারা চালকরা রয়েছেন তারাও বলছেন যে যদি রাস্তার অবস্থা এখন যেটা রয়েছে, 12 তারিখ শেষ আলটিমেটাম ছিল, আজকেও দেখেছি আমরা বেশ কয়েক জায়গায় কাজ হচ্ছে, এই অবস্থা রাস্তা এমন থাকলে যদি ট্রাফিক সিস্টেমটা যদি একটু নিয়ন্ত্রণে থাকে তাহলে এবারের ঈদযাত্রা হয়তোবা একটু গত কয়েক বছরের তুলনায় শক্তিদায়ক হতে পারে। তো এই ছিল শাফিন আমার কাছে সড়ক পথে বাড়ি ফেরা মানুষের সবশেষ খবর। দর্শক, গাজীপুরের চন্দ্র এলাকা থেকে সহকর্মী রাশেদ লিমন জানাচ্ছিলেন মহাসড়কের সবশেষ খবর। রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে, পাশাপাশি ট্রেনে ঈদযাত্রায়ও বাদ সেধেছে বৃষ্টি। রেল লাইনে পানি জমায় বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। সে খবর জানতে এই মুহূর্তে নগরীর আগ্রাবাদ এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার কর্ণফুলী শিশু পার্কের এলাকায়, এখানে আমরা সকালে যখন এসেছিলাম তখন কিন্তু পানি ছিল না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখন জোয়ার এসেছে এখানেও কিন্তু এখন হাঁটু পরিমাণ পানি। আর সকাল থেকে আমরা যখন সিরিয়াতে ছিলাম সেখানে এখন কোমর পরিমাণ পর্যন্ত পানি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে সকাল থেকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 88 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। সেক্ষেত্রে তারা বলছে আজকে যেমন বৃষ্টি পড়ছে মুষলধারে সেই বৃষ্টিটি সারাদিন পড়তে পারে এবং আগামীকালও বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির কারণে জানিয়ে রাখি ট্রেনেও কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে। সেক্ষেত্রে ময়মনসিংহগামী যে বিজয় এক্সপ্রেস ছিল সেটি কিন্তু নির্ধারিত সময় থেকে আরো 20 মিনিট পরে ছেড়ে গেছে। এছাড়া ঢাকাগামী যে চট্টলা এক্সপ্রেস ছিল সেটিও কিন্তু প্রায় আরো 1 ঘন্টা পর ছেড়ে গেছে। তো সেক্ষেত্রে বিভিন্ন রেল লাইনের উপর দিয়ে পানি যাওয়ার কারণেই কিন্তু এই শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। শুধু এই নগরীর আগ্রাবাদ সিডি এলাকায় নয়, আমরা দেখেছি চট্টগ্রামের যেসব গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, আগ্রাবাদ অ্যাক্সেস রোড, এছাড়া বহদ্দারহাট মোড়, 2 নম্বর গেট সহ নগরীর বেশিরভাগ সড়কেই কিন্তু অনেকটা যখন মুষলধারে বৃষ্টি পড়ে তখন কিন্তু পানির নিচে তলিয়ে যায়। সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা এখন আছি সিডিএ বা আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কের সামনে। এখানে কিন্তু বৃষ্টি পড়লে যেমন পানি থাকে, এই মুহূর্তে জোয়ার রয়েছে, এই কারণে কিন্তু পানি আরো বাড়ছে। সেক্ষেত্রে এখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকটা মানবেতর জীবনযাপন করছে বলা যায়। তাদের যে ঈদের আনন্দটুকু রয়েছে সে আনন্দটুকু অনেকটা ম্লান হয়ে গেছে, যেহেতু তারা, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে ঈদের যে বাজার করতে যাওয়া বা মার্কেটে ঘুরতে যাওয়া সেই কাজটুকু তারা এখানে করতে পারছে না। এমনকি সেহরি খাওয়া থেকে শুরু করে ইফতার খাওয়া পর্যন্ত সবকিছু তারা পানির মধ্যেই করতে হচ্ছে। সেক্ষেত্রে এই পুরো এলাকায় যে 4 থেকে 5 লাখ মানুষের বসবাস, তারা কিন্তু অনেকটা মানবেতর জীবনযাপন করছে। শুধু এলাকায় নয়, নগরীর অন্যান্য যেসব সড়ক রয়েছে, 2 নম্বর গেট, বহদ্দারহাট মোড়, মুরাদপুর, সব জায়গায় কিন্তু আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি পড়ার সাথে সাথেই কিন্তু পানির নিচে তলিয়ে যায়। সেক্ষেত্রে সিডিএর যে মেগা প্রকল্পের 5,000 কোটি টাকার কাজ চলছে, তার 3 মাস অতিবাহিত হয়েছে কাজ শুরু হওয়ার, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের সেই সুফল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। দর্শক, চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। সময় সংবাদে আরো থাকছে, কেনাকাটায় কার্ডে লেনদেন বাড়লেও হয়রানির শিকার গ্রাহকরা। 10টি ব্যাংকের বিরুদ্ধে 14,500 অভিযোগ, অতি মুনাফাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
মুন্সিগঞ্জে বিশাখা প্রকাশনীর স্বত্বাধিকারী ও মুন্সিগঞ্জ জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বাচ্চুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই হত্যার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তারা জানান, মুক্তমনা ব্লগ নামে একটি ব্লগে লেখালেখি করতেন শাহজাহান বাচ্চু। এ কারণে মাসখানেক ধরেই তাকে দুর্বৃত্তরা হত্যার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে মুখোশ পরে আসা 4 জন কয়েক মিনিটের মধ্যেই শাহজাহান বাচ্চুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আজ সিরাজদি খান থানায় হত্যা মামলা করা হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রায় হুমকি দিত ফেসবুকে, ভয় পাইতো, অবশ্য সতর্ক ছিল যথেষ্ট। করা যে কোনো মুহূর্তে আমাকে মারে ফেলতে পারে। ওই যে ও একটু লেখালেখি করে, ও তো ব্লগার। আমি জিজ্ঞেস করলাম, বাবা কোথায় যেতেছ? পরে বলতেছি কি ওই পূর্ব কাকালতে যেতেছি। পরে আমি বললাম যে পরে বলতেছি কি যে আচ্ছা তো যাই। আমি কইতে সাবধানে যাও। 25-30 মিনিটের ব্যবধান, আমি ঘরেই ছিলাম। তাই আমার ভাবি আমাকে ডাক দিয়ে বলতেছি কি তোর বাবা হইলো ওই যে পড়ে আছে রাস্তায়। লাস্টে গুলি করে ওই দেখলাম। এরপরে কয়েকটা বোম্বের একদম অন্ধকার বানাতে চলে গেল। ওরা হারিয়ে গেল কোন দিকে, এই রাস্তায় চলে গেল। এই পর্যন্তই, একদম 5 মিনিটের মধ্যে কাহিনীটা শেষ। প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, সৌদি থেকে ফিরে আসা নারী কর্মীরা মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, দালালদের মাধ্যমে বিদেশে গিয়েছিলেন। অভিযুক্ত দালাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সৌদি আরব থেকে গতকালকে পরশু অনেক মহিলা ফেরত আসছে। এরা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যায়নি, গ্যাসের দালালের খপ্পরে পরে তাকে রিপাট্রিয়েট করে আমাদের এখানে আনতে হয়েছে। এই যে আমাদের যন্ত্রণা আরো বেড়ে যায়। বিদেশের লোক পাঠানোর কাজ করছেন, আপনারা করেন, সত্যি গ্রেপ্তার করেন, যেখানে চাকরি আছে ওখানে পাঠান। শুধু শুধু কোনো চাকরি নাই, কিছু নাই, ওখানে পাঠিয়ে দিয়ে মানুষকে কষ্ট দিবেন। কোনো অভিযোগ পেলে আমার মন্ত্রণালয় থেকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করব, প্রয়োজনে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। দেশে কেনাকাটায় ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ বাড়লেও প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবহারকারীদের। বাংলাদেশ ব্যাংকের এক হিসেব বলছে, গত 1 বছরে হয়রানির শিকার হয়ে গ্রাহকরা শীর্ষ 10টি ব্যাংকের বিরুদ্ধে 14,500 অভিযোগ করেছেন, যার মধ্যে কেবল বেসরকারি সিটি ব্যাংকের বিরুদ্ধেই 3,851টি অভিযোগ। এজন্য ব্যাংকগুলোর অতি মুনাফার প্রবণতা ও কেন্দ্রীয় ব্যাংকের উদাসীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। নগদ অর্থ বহনের ঝুঁকি এড়ানো, কেনাকাটায় একটি নির্দিষ্ট সময়ে সুদবিহীন ঋণ পাওয়া সহ বিভিন্ন সুবিধার কারণে এক শ্রেণীর গ্রাহকদের মাঝে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের হিসেবে বর্তমানে দেশে এ কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় 10 লাখ। তবে উদ্বেগের বিষয় হলো সুদের উচ্চ হার, নামে বেনামে অদৃশ্য ফি আদায় সহ নানা কারণে অনেকের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ক্রেডিট কার্ড। এতে প্রতি বছরই ব্যাংকগুলোর বিরুদ্ধে বিভিন্ন কৌশলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করারও অভিযোগ বাড়ছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি তোয়াক্কা না করে উচ্চ হারে বাৎসরিক ফি নেওয়ার অভিযোগ রয়েছে বেসরকারি সিটি ব্যাংকের বিরুদ্ধে। ওনারা যেটা বলেছিলেন যে বছরে যদি আমরা 18টা ট্রানজ্যাকশন করি তাহলে আমাদের যে ইয়ারলি চার্জটা সেটা আসলে অ্যাকচুয়ালি আসবে না। বাট আমি দেখলাম কিছুদিন পরেই যে আমার কিন্তু সেই চার্জটা অলরেডি ওরা কেটে নিয়েছে। দেশের বাইরে পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় ওনারা বলে যে ডিসকাউন্ট আছে, পরে পে করার পরে দেখি যে না, অ্যাকচুয়ালি ওটার মধ্যে বিভিন্ন হিডেন চার্জ ছিল, ওটা ডিসকাউন্ট হিসেবে আমাকে দেয় নাই। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধুমাত্র 2016-17 অর্থ বছরেই হয়রানির শিকার হয়ে গ্রাহকরা শীর্ষ 10টি ব্যাংকের বিরুদ্ধে প্রায় 14,500 অভিযোগ করেছেন। অভিযুক্ত ব্যাংকগুলোর শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আর সর্বাধিক 3 লাখ ক্রেডিট কার্ড সরবরাহকারী সিটি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে 3,851টি, যা এর আগের বছরের তুলনায় প্রায় 1,500 বেশি। এ বিষয়ে বেশ কিছু অভিযোগের প্রমাণ সহ যোগাযোগ করা হলে গ্রাহকের ভুলের উপর দায় চাপালেন সিটি ব্যাংকের এই কর্মকর্তা। কাস্টমারের আন্ডারস্ট্যান্ডিং এ কিছু প্রবলেম থাকে, যেটা হয়তো
কার্ডে যেটা লেখা আছে ওটা উনি হয়তো অনেক সময় না বুঝেই অভিযোগ জানাচ্ছেন। গ্রাহকদের এমন পরিস্থিতির জন্য ব্যাংকগুলোর অতি মুনাফার প্রবণতা ও কেন্দ্রীয় ব্যাংকের উদাসীনতাকেই দায়ী করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তাদের মূল দৃষ্টিটাই কিন্তু কিভাবে তাদের অর্থ ইস্যু করবে, ব্যাংকের মুনাফা লাভ করার বিষয়টা কিন্তু টেন্ডেন্সিটা একটু কমাতে হবে। এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন আগে শক্ত হাতে খুব আমার মনে খুব গভীরভাবে এবং শক্ত হাতে এগুলো কিন্তু ইস্যু করা উচিত, মানে ডিল করা উচিত। এদিকে বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটিতে ভারী বর্ষণে পাহাড় ধসে 10 জন নিহত, নিখোঁজ বেশ কয়েকজন। খাগড়াছড়িতে তলিয়ে গেছে 35টি গ্রাম। রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা বিদেশিদের ভিসা জটিলতার অবসানের আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তদন্ত শুরুর বিষয়ে আইসিসিতে বাংলাদেশের অভিমত জমা। ইউনাইটেড হাসপাতাল ছাড়া আর কোথাও চিকিৎসা নিতে রাজি হননি বেগম জিয়া, এ কারণেই নেওয়া হয়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালেন আইজি প্রিজন। ঈদযাত্রার আগাম টিকিটে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। বৃষ্টিতে রেল লাইনে পানি ওঠায় চট্টগ্রামে শিডিউল বিপর্যয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্রে সই করলেন ট্রাম্প কিম। প্রত্যাশার চেয়ে বৈঠক সফল দাবি ট্রাম্পের, এক হয়ে কাজ করার অঙ্গীকার কিমের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।